Hello friends, welcome back to English via Bengali. আজকের ভিডিও টপিক নাউন ফ্রেজেস and more specifically their functions and formations. তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কি করে আমরা ফ্রেজকে ক্লজ থেকে আলাদা করতে পারি এবং ডেফিনিশনটা কি সেটা আমি দিয়েছিলাম এবং আমি এটাও দেখিয়েছিলাম যে ফ্রেজকে আমরা ভাগ করতে পারি তিনটে ভাগে, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ। অলরাইট, তাহলে ফাংশনের ক্ষেত্রে মনে রাখবো যে যে চার রকম ভাবে নাউন ফ্রেজকে আমরা ব্যবহার করব সেগুলো কি মনে রাখা সোজা। এইভাবে মনে রাখবো যে সাবজেক্ট টু আ ভার্ব, অবজেক্ট টু আ ভার্ব, অবজেক্ট টু আ প্রিপোজিশন, আর হচ্ছে অ্যাজ কমপ্লিমেন্ট টু দ্য ভার্ব। লিখে দেখাই। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম এই হচ্ছে চার রকম ফাংশনস নাউন ফ্রেজের। এক্সাম্পল দিই, সেক্ষেত্রে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। ওকে, তাহলে এবার লক্ষ্য করো যে চারটে ক্ষেত্রে আমি দুটো করে এক্সাম্পল নিয়েছি এবং দেখবো যে কিভাবে এই ফাংশনগুলো এই এক্সাম্পলের মধ্যে দিয়ে ফুলফিল হচ্ছে। তাহলে প্রথম দুটো এক্সাম্পল নেওয়া যাক। নাম্বার 1 এর ক্ষেত্রে অ্যাজ সাবজেক্ট টু আ ভার্ব, আ স্ট্রেঞ্জার সেভড দ্য কিড, আ ম্যান অফ অনেস্টি ইজ অলওয়েজ রেসপেক্টেড। তাহলে আমরা মনে রাখবো যে যখন কোনো নাউন ফ্রেজ সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে ফাংশন করবে সেটা থাকবে ভার্বের আগে, ভার্বের বাদিকে সবসময় থাকবে। আর এটাও বলে রাখা দরকার যে নাউন ফ্রেজ মূলত শুরু থেকে শেষ পর্যন্তই হয়, মানে শুরু থেকে ভার্ব পর্যন্তই হয়, তার মাঝখানে যদি কোনো পার্ট অ্যাডভার্ব থেকে থাকে সেটা বাদ দিয়ে। তাহলে খেয়াল করো যে প্রথম দুটো এক্সাম্পলের ক্ষেত্রে ভার্ব হচ্ছে সেভড আর পরেরটা হচ্ছে ইজ রেসপেক্টেড। সেকেন্ড এক্সাম্পলের ক্ষেত্রে একটা ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব ঢুকে এসছে অলওয়েজ, আমাদের তাতে কোনো ইস্যু নয়। তাহলে আমি এক্ষুনি যেটা বললাম যে আমরা শুরু থেকে ভার্ব অবধি যাব। অলরাইট, এরপরে আসি নাম্বার 2, অবজেক্ট টু আ ভার্ব। যখন অবজেক্ট হতে হবে নাউন ফ্রেজকে সেটা থাকবে ভার্বের পরে, নিশ্চয়ই তার বাদিকে থাকবে না। তাহলে আমি দেখে নেই, আই হ্যাভ সিন দ্য স্ট্রেঞ্জার বিফোর, দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য চিলড্রেন আ নাইস স্টোরি। তাহলে প্রথম সেন্টেন্সের ভার্ব হচ্ছে বা ভার্ব গ্রুপ হচ্ছে হ্যাভ সিন, দ্বিতীয় সেন্টেন্সে ভার্ব হচ্ছে টোল্ড, তারপরে থাকার কথা নাউন ফ্রেজ অ্যাজ অবজেক্ট। তাহলে ফার্স্ট সেন্টেন্সের ক্ষেত্রে দ্য স্ট্রেঞ্জার এটাই কিন্তু এখানে অবজেক্ট। আর আমি প্রথমটার ক্ষেত্রে যেমনটা বললাম এক্ষেত্রেও কিন্তু বিফোরটা আমাদের টার্গেট থেকে বাদ পড়বে, কেননা বিফোরটা হচ্ছে অ্যাডভার্ব, স্পেশালি টাইম অ্যাডভার্ব। দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে দেখো ভার্ব হচ্ছে টোল্ড, তারপরে আমি দুটো সেগমেন্ট বা ইউনিট পাচ্ছি, দ্য চিলড্রেন এ নাইস স্টোরি। একটা কথা বলে রাখি এখানে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই দুটো পয়েন্ট আমি আলাদা কেন বললাম। আমি তো বলতেই পারতাম দ্য চিলড্রেন এ নাইস স্টোরি একটা ইউনিট, কখনোই সেটা হবে না। কেননা দ্য চিলড্রেন ইটসেলফ একটা নাউন ফ্রেজ আর নাইস স্টোরি একটা নাউন ফ্রেজ। ওকে, যদি প্রবলেম তোমাদের থেকে থাকে মিনিমাম ভাবে বুঝতে যে নাউন ফ্রেজ কি করে ফরমেশন করতে হয়, আমি তো এর পরে সেগুলো আলোচনা করবোই, সেটা তখন তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। মনে রাখবে যে কোনো একটা নাউন আর একটা নাউনের মাঝখানে যদি প্রিপোজিশন থাকে তাহলেই কিন্তু সেগুলো একটা ইউনিট হিসেবে ধরা হয়। এখানে কোনো প্রিপোজিশন না থাকার জন্য এরা কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ইউনিট হয়ে গেল। তাহলে আমি দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে অর্থাৎ এই সেন্টেন্সের ক্ষেত্রে দুটো অবজেক্ট পেলাম, আর আমি দেখতেই পাচ্ছি দুটো অবজেক্ট, সেগুলো কিন্তু নাউন ফ্রেজের মাধ্যমেই এসছে। অলরাইট, নাম্বার 3, অবজেক্ট টু প্রিপোজিশন। তো এটা কিন্তু 2 নম্বর থেকে আলাদা, এই যে আমি 2 নম্বর ক্ষেত্রে যে দুটো এক্সাম্পল ইউজ করলাম, দেখো সেখানে কিন্তু ভার্বের পরে কোনো প্রিপোজিশন নেই। অনেকগুলো ভার্ব আছে যে ভার্বগুলো কমপ্লিট সেন্স এক্সপ্রেস করতে গেলে তাদের পরে প্রিপোজিশন টেক করে বা সেগুলো প্রিপোজিশন নিয়েই কিন্তু পূর্ণাঙ্গ ভার্ব। যেমন দে লুকড অ্যাট দ্য রেইনবো, এখানে ভার্ব কিন্তু লুকড নয়, লুকড অ্যাট। একইভাবে সেকেন্ড সেন্টেন্স হি ডেভিয়েটেড ফ্রম দ্য মেইন ইস্যু, ভার্বটা কিন্তু ডেভিয়েটেড শুধুমাত্র নয়, এই প্রিপোজিশনটা সহ ভার্ব, এগুলোকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অর্থাৎ প্রিপোজিশন ছাড়া লুক বা ডেভিয়েট ভার্বের কোনো মানে আসে না। তাহলে দুটো যে আমরা অবজেক্ট পেলাম, দ্য রেইনবো এবং দ্য মেইন ইস্যু, দুটোই কিন্তু নাউন ফ্রেজ এবং এই ক্ষেত্রে তাদের আগে প্রিপোজিশন থাকার জন্য অ্যাট এবং ফ্রম আমরা এগুলোকে বলবো অবজেক্ট টু আ প্রিপোজিশন। তাহলে আমি মেনশন করলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই ফ্রেজ বা এই কথাটা। আর একটা ক্ষেত্রেও কিন্তু ভার্বের পরে প্রিপোজিশন বসে এবং সেই প্রিপোজিশনের পরে আমরা কিন্তু নাউন ফ্রেজ পেতে পারি, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। একটা এক্সাম্পল দিই, তাহলে খেয়াল করো এখানে কিন্তু ভার্ব ওয়েন্ট, সে কিন্তু একটা প্রিপোজিশন নিল থ্রু এবং এই দুটো মিলে হয়ে গেল ফ্রেজাল ভার্ব। তো যাই হোক না কেন সেক্ষেত্রেও কিন্তু আমাদের অবজেক্ট হলো হিউজ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, সেটাই কিন্তু এখানে নাউন ফ্রেজ। আর এই
নাউন ফ্রেজ বা অবজেক্ট, সেটাও কিন্তু এই প্রিপজিশনের অবজেক্ট। ওকে, তো মোট কথা অবজেক্টের বাদিকে যদি আমরা কোনো প্রিপজিশন পাই আমরা তখন তাকে বলবো অবজেক্ট টু প্রিপজিশন। অলরাইট, তারপরে 4 নম্বর কমপ্লিমেন্ট টু আ ভার্ব। কমপ্লিমেন্ট মানে কোনো একটা ভার্ব ইনকমপ্লিট, তাকে কোনো একটা অবজেক্ট, নাউন ফ্রেজ অবজেক্ট পূর্ণাঙ্গতা দেবে বা পরিপূর্ণ মিনিংটা এক্সপ্রেস করতে হেল্প করবে। সেক্ষেত্রে মনে রাখবে ভার্বগুলো হতে হবে বি ভার্ব। খেয়াল করো, দ্যাট ম্যান ইজ দ্য নিউ প্রেসিডেন্ট, ভার্ব হচ্ছে ইজ। হি উইল বি ইয়োর নিউ কোচ, উইল বি এটাও কিন্তু বি ভার্বের ডেরিভেটিভ। তাহলে আমাদের থাকতে হবে বি ভার্ব বা তার ডেরিভেটিভ, যেমন অ্যাম ইজ আ, ওয়াজ ওয়া, শ্যাল বি, উইল বি, মাইট বি, কুড বি, অর্থাৎ বি ভার্বের কোনো একটা ডেরিভেটিভ। সেক্ষেত্রে আমাদের প্রশ্ন আসবে তারপরে যদি কোনো নাউন ফ্রেজ আমরা পাই, সেই নাউন ফ্রেজ কিন্তু ওই ভার্বকে পূর্ণাঙ্গতা দিচ্ছে এক্সট্রা মিনিং অ্যাড করে। তাই জন্য প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে দ্য নিউ প্রেসিডেন্ট নাউন ফ্রেজ এবং এটাই হচ্ছে ইজ ভার্বের কমপ্লিমেন্ট। দ্বিতীয় ক্ষেত্রে ইয়োর নিউ কোচ, এটাও কিন্তু নাউন ফ্রেজ, এটা কমপ্লিমেন্ট করছে বা পূর্ণাঙ্গতা দিচ্ছে ভার্ব উইল বি কে। তাহলে যেমনটা আমি বললাম যে 4 নম্বর কন্ডিশন ফুলফিল করতে গেলে ভার্ব হতে হবে বি ভার্ব বা যা তার কোনো ডেরিভেটিভ। ওকে, তাহলে নাউন ফ্রেজের এই 4টে ব্যবহার একদম ভালো করে বুঝে নাও এবং মনের মধ্যে গেঁথে নাও। এবার আমি তোমাদের দেখাবো অনেকগুলো মডেল। সেই মডেলগুলো ফলো করলে আমরা নাউন ফ্রেজ নিজেরাই প্রয়োজন মতো তৈরি করে নিতে পারবো এবং এমনকি সেগুলোকে মডিফাইও করতে পারবো। কোনো একটা নাউন ফ্রেজের সঙ্গে আমি কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাড করলাম, বা আমি প্রয়োজনে কোনো অ্যাডভার্ব অ্যাড করলাম বা অ্যাডভার্ব ফ্রেজ অ্যাড করলাম। অলরাইট, তাহলে চলো এবার দেখে নিই যে নাউন ফ্রেজ আমরা কি করে মডিফাই করব বা কি করে তৈরি করব। হাউ টু ফ্রেম অ্যান্ড মডিফাই নাউন ফ্রেজেস। ওকে, তাহলে এবার দেখো যেখানে 11টা মডেল আমি দেখিয়েছি, তোমরা চাইলে এগুলোকেও মডিফাই করতে পারো। স্পেশালি যখন আমি কোনো অ্যাডজেক্টিভ পাবো, সেটা নর্মাল অ্যাডজেক্টিভ হোক, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হোক বা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হোক, তাকে আমি কিন্তু আবার কোনো অ্যাডভার্ব দিয়ে মডিফাই করতে পারি, তাহলে আমার মডেল সংখ্যা বেড়ে যাবে। তো এই 11টা কিন্তু মোর দ্যান সাফিসিয়েন্ট টু ফ্রেম অর ফর্ম নাউন ফ্রেজেস। তাহলে আমি এক এক করে এক্সাম্পল দিই এবং বুঝিয়ে দিই যে এই মডেলগুলো কি করে আমরা চাইলে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে বা কমপ্লিমেন্ট হিসেবে বা অবজেক্ট টু প্রিপজিশন হিসেবে ব্যবহার করা যায়। ওকে, তাহলে প্রথমে পাচ্ছি যে ডিটারমিনার প্লাস নমিনাল কম্পাউন্ড। নমিনাল কম্পাউন্ড হচ্ছে দুটো নাউন পাশাপাশি থাকবে। আমি আগের দিনও দেখিয়েছিলাম আমার আগের ভিডিওতে, যে ভিডিওটা তোমরা অবশ্যই করে দেখবে। সেটা ছিল ফ্রেজ ভার্সেস ক্লজ বা ডিফারেন্সেস বিটুইন ফ্রেজ এন্ড ক্লজ, অবশ্যই করে সেটা দেখে নাও। তাহলে একটা নমিনাল কম্পাউন্ড আমি যদি নিই, সে টিপট, আর খেয়াল করো যে টিপটকে কিন্তু সেন্টেন্সের মধ্যে কোনোদিনই কোনোভাবে সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট ব্যবহার করা যাবে না যদি কিনা তার আগে আমি কোনো ডিটারমিনার না দিই। ডিটারমিনার কি? তাহলে আর্টিকেলস এ এন্ড ডি এগুলো ডিটারমিনার। তাছাড়া রয়েছে দিস, দ্যাট, দিস, দোজ, মাচ, মেনি, এরকম অনেক রয়েছে। তো সেরকম কোন ডিটারমিনার যদি আমি দিই তখনই কিন্তু এই নমিনাল কম্পাউন্ড হয়ে উঠবে একটা নাউন ফ্রেজ। যদি আমি বলি এ টিপট, এইবার এটাকে এ টিপটকে কিন্তু আমি সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট ব্যবহার করতেই পারি। ওকে, তাহলে এই মডেলটা আমরা করতে পারি। এইবার আমরা চাইলে এর আগে একটা এখানে কোনো অ্যাডজেক্টিভ অ্যাড করতে পারি, এ ব্র্যান্ড নিউ টিপট। ঠিক আছে, দেখো এইভাবে আমরা কিন্তু নাউন ফ্রেজের আগে বা নমিনাল কম্পাউন্ডের আগে অ্যাডজেক্টিভ ইউজ করলাম, তার আগে আর একটা অ্যাডজেক্টিভ ইকুইভ্যালেন্ট ছিল অ্যান বা এ। এবার আমরা এটাকে চাইলেই নাউন ফ্রেজ হিসেবে সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট ব্যবহার করতেই পারি। এবার চলে নাম্বার 2 তে, ডিটারমিনার ওই যেগুলো বললাম, তারপরে থাকতে হবে কোনো একটা অ্যাডজেক্টিভ, দারুণ একটা কনস্ট্রাকশন। যেমন দ্য রিচ, দ্য পুয়ার। রিচ অ্যাডজেক্টিভ, পুয়ার অ্যাডজেক্টিভ, নর্মাল সাধারণ অ্যাডজেক্টিভ। আমি চাইলে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ নিতে পারি। প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ ফাংশন করে। এবং তারপরেও আমি যদি চাই এই যে অ্যাডজেক্টিভ তার আগে আমি কোনো অ্যাডভার্ব ব্যবহার করতে পারি, যেমন দ্য ট্রুলি রিচ। তাহলে দ্য রিচ মানে হচ্ছে দ্য রিচ পিপল, দ্য পুয়ার মানে হচ্ছে দ্য পুয়ার পিপল, দ্য ট্রুলি রিচ মানে দ্য ট্রুলি রিচ পিপল। একটা অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ বা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ এক্সাম্পল দিই।
দ্য রিয়েলি অপ্রেসড, তার মানে হচ্ছে দ্য রিয়েলি অপ্রেসড ক্লাস বা দ্য রিয়েলি অপ্রেসড পিপল। তাহলে দেখতেই পাচ্ছ যে কি করে আমি ইজিলি কোন একটা অরিজিনাল নাউন ফ্রেজকে মডিফাই করতে করতে এগোচ্ছি আমার প্রয়োজন অনুসারে। এরপরে থাকছে ইনফিনিটিভ, জেরান্ড এবং ভার্বাল নাউন। মনে রাখবো তিনটে কিন্তু নাউন ফ্রেজ, কিন্তু এদের পিকুলিয়ার গঠনের জন্য, স্ট্রাকচারের জন্য ওদের আলাদা নাম দিতে হবে। ইনফিনিটিভ, জেরান্ড, ভার্বাল নাউন কিরকম সেগুলো? ইনফিনিটিভ আমরা জানি যে টু প্লাস ভার্ব, প্রেজেন্ট ফর্ম। ওকে, তাহলে টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম, এটা আমাদের সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে। টু রাইজ, আমি আরো মডিফাই করতে চাইলে আমি লিখতেই পারি টু রাইজ আর্লি। আরো মডিফাই করি তাহলে খেয়াল করো, টু রাইজ আর্লি, টু রাইজ আর্লি ইন দ্য মর্নিং। আমি এক এক করে কি অ্যাড করলাম? আমি অ্যাড করে গেছি অ্যাডভার্বস। ওকে, তাহলে অ্যাডভার্বস এখানে ভার্ব কে মডিফাই করলো বা কোয়ালিফাই করলো, ফলে এগুলো কোনো অসুবিধা নেই, কিন্তু পুরোটাই কিন্তু আমার নাউন ফ্রেজই রয়ে গেল, কারণ আমার আলটিমেটলি টার্গেট বা মেইন পার্টটা টু রাইজ, টু রাইজ, টু রাইজ। ওকে, এরপরে চলে আসি জেরান্ড। জেরান্ডটা ইনফিনিটিভ থেকে একটু আলাদা, সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে এই প্যাটার্নে যদি আমি কোনো একটা ফ্রেজ পাই এবং সেই ফ্রেজকে আমি নাউন হিসেবে ব্যবহার করতে পারি, তখন তাকে বলবো জেরান্ড। তাহলে আমি এইগুলোকেও কিন্তু জেরান্ড প্যাটার্নে বদলে ফেলতে পারি। রাইজিং, রাইজিং আর্লি, রাইজিং আর্লি ইন দ্য মর্নিং। তাহলে তিনটেই কিন্তু হচ্ছে এখানে জেরান্ড। ভার্বাল নাউন, ভার্বাল নাউনটা কি? অলমোস্ট জেরান্ড, কিন্তু একটু তফাৎ। সেটা হচ্ছে জেরান্ডের আগে যদি কোনো অ্যাডজেক্টিভ ইকুইভ্যালেন্ট থেকে থাকে, সেটা আর্টিকেল থাকতে পারে, সেটা অন্য কোনো ফর্মে ডিটারমিনার থাকতে পারে, বা নর্মাল অ্যাডজেক্টিভ যেটা থাকে বা পজিটিভ অ্যাডজেক্টিভ, যে কোনো ফর্মে অ্যাডজেক্টিভ ইকুইভ্যালেন্ট থাকলেই আমরা সেই জেরান্ডকে বলবো ভার্বাল নাউন। যেমন মাই আস্কিং হিম দ্য কোয়েশ্চেন্স, আস্কিং জেরান্ড, তার আগে পজিটিভ অ্যাডজেক্টিভ মাই বসে গেল, অবভিয়াসলি এটা হয়ে গেল কি? ভার্বাল নাউন। ওকে, আরেকটা এক্সাম্পল দেওয়া যাক, যেমন রিপিটেড রিডিংস। রিডিং নিজে জেরান্ড, তার আগে একটা অ্যাডজেক্টিভ বসে গেল, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ রিপিটেড, এবং তারপরে বসলো এস বা ইএস, মানে প্লুরাল ফর্ম বসলো। মনে রাখবো যে ভার্বাল নাউন কিন্তু সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, কিন্তু ইনফিনিটিভ জেরান্ড সবসময় সিঙ্গুলারই থাকে। এরপর নাম্বার 6, দারুণ কনস্ট্রাকশন। নাউন বা নাউন ফ্রেজ নেব, তারপর একটা প্রিপোজিশন নেব, তারপরে আবার নাউন বা নাউন ফ্রেজ। তাহলে দেখতেই পাচ্ছ যে এক্ষেত্রে নাউন ফ্রেজকে আমি দুদিকে পাচ্ছি বা দুদিকে নাউন পাচ্ছি, মাঝখানে একটা প্রিপোজিশন আমি ব্রিজ বা কানেক্টর হিসেবে নেব, তাহলে পুরোটাই হয়ে যাবে একটা মডিফাইড নাউন ফ্রেজ। কিরকম? পেন দিয়েই বলি, দ্য ক্যাপ অফ দ্য পেন। তাহলে এক্ষেত্রে দ্য ক্যাপ ইটসেলফ নাউন ফ্রেজ, দ্য পেন এটাও নাউন ফ্রেজ, তার মাঝখানে প্রিপোজিশন বসে পুরোটাই কিন্তু নাউন ফ্রেজ হয়ে গেল, আলাদা করা যাবে না, একটা সিঙ্গেল ইউনিট। তারপরে আমি লিখতে পারি এ ম্যান অফ অনেস্টি, নাউন ফ্রেজ, পরে নাউন, মাঝখানে প্রিপোজিশন অফ, পুরোটাই কিন্তু একটা নাউন ফ্রেজ। আরেকটা এক্সাম্পল দিই, আ ম্যান উইথ অথরিটি, একইভাবে নাউন ফ্রেজ, নাউন, মাঝখানে প্রিপোজিশন, আমি এখানে উইদাউটও করতে পারতাম, তাহলে আমি পাচ্ছি আ ম্যান উইথ অথরিটি অথবা আ ম্যান উইদাউট অথরিটি। তাহলে এগুলো কিন্তু 6 প্যাটার্নের এক্সাম্পল।
এবং এগুলো সম্পূর্ণটাই কিন্তু নাউন ফ্রেজ, যাকে আমরা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট ব্যবহার করতেই পারি। এরপর নাম্বার 7, নাউন ফ্রেজ শুরুতে নিতে হবে, তারপর আমি কোনো ইনফিনিটিভ নেব। অ্যাক্টিভ সেন্স বা প্যাসিভ সেন্স দুটোই করা যায়। এক্সাম্পল দিই, দ্য ম্যান টু বোর্ড দ্য ট্রেন, দ্য ম্যান নাউন ফ্রেজ, তারপরে ইনফিনিটিভ, তারপরে আরেকটা নাউন ফ্রেজ। তো পুরোটা মিলেই কিন্তু এখানে একটা নাউন ফ্রেজ গঠিত হচ্ছে, মডিফাইড বা কমপ্লেক্স নাউন ফ্রেজ, এবং এটা রয়েছে অ্যাক্টিভ প্যাটার্নে। প্যাসিভে আমি যদি নিই, কি করলাম, দ্য লাস্ট ব্যাটসম্যান টু বি ডিসমিসড, তাহলে এক্ষেত্রে দেখো দ্য লাস্ট ব্যাটসম্যান নাউন ফ্রেজ, তারপরে বসলো ইনফিনিটিভ, এবং এক্ষেত্রে প্যাসিভ ফর্ম এলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে দ্য লাস্ট ব্যাটসম্যান টু বি ডিসমিস, এটা কিন্তু পুরোপুরি একটা প্যাসিভ সেন্সে থাকছে, এবং অবশ্যই এটা একটা নাউন ফ্রেজ, এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ। ওকে, লাস্টের চারটে 8, 9, 10, 11 এই চারটে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেননা এই চারটে মডেল ইউজ করে আমরা নাউন ফ্রেজ গঠন করব, এবং অনেক ক্ষেত্রে দেখব যে এই চারটাকে ব্যবহার করে আমরা কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে নিয়ে আসবো। তো সে আলোচনা থাকবে পরে কোনো ভিডিওতে। আজকে আমি নাউন ফ্রেজ ফরমেশন দেখাই। নাম্বার 8, প্রেজেন্ট পার্টিসিপল, মানে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ সিঙ্গেল ওয়ার্ড থাকবে, তারপরে কোনো নাউন বা নাউন ফ্রেজ থাকবে, যেমন দ্য ক্রাইং বেবি, ক্রাইং প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, তার আগে ডিটারমিনার রইলো, কোনো অসুবিধা নেই, এবং তারপরে আমি নিলাম একটা নাউন। আমি নাউন ফ্রেজ নিতে পারতাম, কোনো ব্যাপার নয়। তো এটা একটা নাউন ফ্রেজ। তারপরে হচ্ছে পাস্ট পার্টিসিপল প্লাস নাউন আর নাউন ফ্রেজ, একই গর্তে এগোবো, একই প্যাটার্নে এগোবো। যেমন তাহলে পেয়ে গেলাম দ্য ডোমেস্টিকেটেড অ্যানিমালস, এক্ষেত্রে ডোমেস্টিকেটেড হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, সেটা বসলো নাউনের আগে বাদিকে। আর এরপরে আমরা যখন 11 এবং 10 এই দুটোকে লিখবো বা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করবো, তখন দেখবো যে যদি কখনো প্রেজেন্ট পার্টিসিপল একটা ওয়ার্ড হয়, পাস্ট পার্টিসিপল একটা ওয়ার্ড হয়, সেটা বসবে নাউনের বাঁ দিকে, আর সেটাই চলে যাবে নাউনের ডান দিকে যদি সেটা কোনো একটা ফ্রেজ হয়, অর্থাৎ ক্রাইং এর পরে কিছু একটা মিলে যদি থাকে, ফ্রেজ ফর্মে থাকে, সেটা হবে অলওয়েজ নাউন বা নাউন ফ্রেজের ডান দিকে। যেমন নাম্বার 10, নাউন ফ্রেজ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, কিরকম, দ্য বেবি নিলাম নাউন ফ্রেজ, ক্রাইং সিন্স মর্নিং, তাহলে আমি এই যে ক্রাইং সিন্স মর্নিং, এটাকে আমি কি পেলাম, এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, ক্রাইংটা ছিল প্রেজেন্ট পার্টিসিপল, ক্রাইং সিন্স মর্নিং আমি এখানে টাইম অ্যাডভার্ব অ্যাড করে দিলাম, ফলে এটা হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আর তাই জন্য এটা কিন্তু বসলো নাউন বা নাউন ফ্রেজের ডান দিকে, বা দিকে নয়। তারপরে লাস্ট নাউন ফ্রেজ প্লাস পাস্ট পার্টিসিপল ফ্রেজ, একইভাবে দেখো আমরা পেয়ে গেলাম একটা নাউন ফ্রেজ, সুন্দর, এবং সেটা অবশ্যই কমপ্লেক্স। তার মধ্যে কি পাচ্ছি, একটা নাউন ফ্রেজ দ্য অ্যানিমালস, তারপর আমি পাচ্ছি একটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ ডোমেস্টিকেটেড বাই আর্লি হিউম্যানস। এরপরে তার মানে দাঁড়াচ্ছে যে এই দুটো পার্ট, শুরুর নাউন ফ্রেজ এবং পরের পাস্ট পার্টিসিপল ফ্রেজ, দুটো মিলেই কিন্তু একটা নাউন ফ্রেজ, নতুন নাউন ফ্রেজ, যার মধ্যে নতুন নতুন ইনফরমেশন এলো, কিন্তু এটা আলটিমেটলি একটাই ইউনিট, এটা কিন্তু সেপারেট করা যাবে না। এবং এই যে আমি নতুন নতুন নাউন ফ্রেজ পেলাম, এগুলো কিন্তু সব সময় মনে রাখবে যে এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল ইউনিটস, এগুলো কখনোই সেপারেট করা যাবে না। হ্যাঁ, আমি চাইলে যেখানে নাউন অ্যাড করেছি সেখানে আমি তার আগে অ্যাডজেক্টিভ আনতে পারি, যেখানে অ্যাডজেক্টিভ আছে তার আগে আমি কোনো অ্যাডভার্ব আনতে পারি, অ্যাডভার্ব ফ্রেজ হলে আবার ডান দিকে বসবে, সিঙ্গেল অ্যাডভার্ব হলে বসবে বাঁ দিকে অ্যাডজেক্টিভের। তো এইভাবে আমার প্রয়োজন অনুসারে আমি কিন্তু নাউন ফ্রেজকে মডিফাই করতে পারি, এবং সেগুলো কমপ্লেক্স এবং আরো নতুন ইনফরমেশন তার মধ্যে পুটও করে দিতে পারি। তাহলে খেয়াল রাখবে যে এই 11টা মডেল
এরা কিন্তু বেসিক মাদার মডেলস, এগুলোকে ফলো করে বা এগুলোকে মডিফাই করে আমরা নতুন আরো অনেক মডেল পেতে পারি। অলরাইট দেন, আজকের ভিডিওতে এই পর্যন্ত। আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আরেকটা ফ্রেজ, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপরে থাকবে অ্যাডভার্ব ফ্রেজ। এইভাবে আমি ফ্রেজগুলোকে কভার করবো, তারপরে নিয়ে আসবো ক্লজ। তো এগুলো দেখলে তোমাদের সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স ম্যানেজ করতে, লিখতে বা সেগুলোকে কোথাও পেলে বুঝতে খুবই সুবিধা হবে। আশা করি সেই ভিডিওগুলো তোমরা একইভাবে এনজয় করবে। And like always, keep learning and enjoying contents on this channel and serve your motherland.